হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ক্লাস 12-এর নতুন একটা চ্যাপ্টার শিখব, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, সুতরাং এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদেরকে বুঝতে হবে এবং এর থেকে এমসিকিউ কোশ্চেন সলভ করতে হবে। আজকে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে সমস্ত কিছু শিখবো এবং কিছু এমসিকিউ কোশ্চেনও সলভ করবো। তাই এই যে টপিকটা আমরা শেখাবো সেটা কিন্তু খুব ভালো করে তোমাকে শিখতে হবে এবং বুঝতে হবে, তাহলে কিন্তু প্রবলেমগুলো তুমি ইজিলি সলভ করতে পারবে। দেখো, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই কথার মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই তো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রো প্লাস ম্যাগনেটিক, ইলেকট্রো প্লাস ম্যাগনেটিক ওয়েভ মানে একটা ওয়েভ রেডিয়েশন বলতে পারো, কাইন্ড অফ। ঠিক আছে, তার মানে কি ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রিক ফিল্ড থাকবে প্লাস ম্যাগনেটিক ফিল্ডও থাকবে, মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কম্বিনেশন থাকবে। এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে পাবো আমরা ম্যাগনেটিক ফিল্ড। দেখো, আমি প্রথম যেদিন ক্লাস করিয়েছিলাম সেদিন বলেছিলাম যে এই যে চার্জ নিয়ে আমি গল্প বলেছিলাম। চার্জ কি বুঝে লিখছো তুমি? চার্জ তিনটে কন্ডিশনে থাকতে পারে। কি কি? ফার্স্ট অফ অল রেস্টে থাকতে পারে। যখন রেস্টে থাকে তখন আমরা ইলেকট্রিক ফিল্ড পাই, মানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, পোটেনশিয়াল ক্যালকুলেট করি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ক্যালকুলেট করি, সেই সব জিনিস আমরা ক্যালকুলেট করি। কিন্তু যখন চার্জ মুভ করে, এবং মুভিংটা কী হয়, কনস্ট্যান্ট ভেলোসিটি যদি হয়, মানে কনস্ট্যান্ট যদি মুভ করে, মুভিং বাট কনস্ট্যান্টলি, ঠিক আছে, কনস্ট্যান্টলি মুভিং যদি সেটা হয়, তখন আমরা কি পাই? কারেন্ট পাই। সিম্পলি আমরা সেখানে কি পাই? কারেন্ট পাই। মানে চার্জ যদি কনস্ট্যান্টলি মুভ করে, মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি মুভ করে, তখন আমরা সেখানে কারেন্ট পাই। কিন্তু যদি অ্যাক্সেলারেশন থাকে, সে জিনিস আমি আগেও বলেছিলাম, যখনই অ্যাক্সেলারেশন আসবে তখনই কিন্তু সেখানে একটা রেডিয়েশন পাবো আমরা, তাই তো, তখনই সেখানে আমরা একটা রেডিয়েশন পাবো। এবং এই চ্যাপ্টারে আমরা মেনলি সেটাই আলোচনা করব। তো আমাদের মেন উদ্দেশ্য আজকে কি, এই যে টপিকটা এইটা আলোচনা করা। মানে একটা চার্জ পার্টিকেল যখন একটা অ্যাক্সেলারেশনে মুভ করে তখন কি সে রেডিয়েশন দেয়। এই রেডিয়েশনটাকে আমরা সিম্পলি বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর সিম্পলি আমরা এটাকে ই ফর ইলেকট্রো, এম ফর ম্যাগনেটিক, সো এম ওয়েভও বলে থাকি। ক্লিয়ার হয়েছে? তো এটাকে তুমি সিম্পলি ইএম ওয়েভ বলতে পারো। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে কি বুঝতে পারছো, যে একটা চার্জ পার্টিকেল রয়েছে, এই চার্জ পার্টিকেল যখন মুভ করবে, একটা অ্যাক্সেলারেশনে যখন মুভ করবে, তখন কিন্তু সেটা রেডিয়েশন দেবে। মানে কি, সেখানে একটা ওয়েভ পাবো আমি, সেখানে তার ওয়েভ লেন্থ পাবো, এই নানাবিধ জিনিস পাবো, মানে সেখানে ওয়েভ পাবো, ওয়েভের নেচার শেষও করবে, রেডিয়েশন পাবো আমরা। ঠিক আছে, এই গল্পে আমরা এখানে শিখবো। হ্যাঁ, তো এই যে চ্যাপ্টারটা মেনলি মানে তৈরি হয় ম্যাক্সওয়েলের লর বেসিসে। ঠিক আছে, ম্যাক্সওয়েলের ল কি? ম্যাক্সওয়েলের 4টে সূত্র রয়েছে, ম্যাক্সওয়েলস ল, ম্যাক্সওয়েলস 4 ল আর কি। ঠিক আছে, ম্যাক্সওয়েলস ল বলতে পারো, ম্যাক্সওয়েলস লস। 4টে সূত্র। কী কী? এবারটা 4টে করে সূত্র দিয়ে গেছে। এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে 4টে সূত্র দিয়েছে, গ্যাসের ক্ষেত্রে বা থার্মাল যখন পড়ো তোমরা কোনো সময় যদি অনার্স নাও, থার্মাল ফিজিক্সে দেখবে সেখানে 4টে সূত্র আছে। যাই হোক, সো ফার্স্ট যে লটা সেটা কি, দেখো, এ মেনলি কী করেছে, যে ইলেকট্রোস্ট্যাটিক, ম্যাগনেটোস্ট্যাটিক্স এদেরকে কম্বাইন করে দিয়েছে। মানে এই যে চ্যাপ্টারটা পড়বো, এখানে হচ্ছে কি তুমি ইলেকট্রোস্ট্যাটিক প্লাস ম্যাগনেটোস্ট্যাটিক্স তাদের কম্বাইন্ড ফর্ম পড়বে তুমি। ইলেকট্রোস্ট্যাটিক্স যেসব লগুলো কাজ করেছে এখানে তিনি সেটাকে মানে বলেছেন আর কি, তার লর মধ্যে ইনক্লুড করে দিয়েছে। সো তার ফার্স্ট যে লটা সেটা কি, গসেস থিওরাম।
কি গসেস থিওরাম তোমরা সবাই জানো, আমি ডিফারেন্সিয়াল ফর্মে লিখছি এখানে। গসেস থিওরাম বলছে ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু রো বাই ইপসিলন জিরো, এটা ডিফারেন্সিয়াল ফর্ম। আর আমি যদি ইন্টিগ্রাল ফর্ম দেখি, সো ইন্টিগ্রাল ফর্মটা কি হয় নাকি ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু এনক্লোজ চার্জ ডিভাইডেড বাই ইপসিলন জিরো, এখানে এস হবে। এটা তোমার ইন্টিগ্রাল ফর্ম, এটা তোমার ডিফারেন্সিয়াল ফর্ম। সো দিস ইজ দ্য গসেস ল। এটা কি গসেস থিওরেম, গসেস থিওরেম। ওকে, সেকেন্ড কি ছিল, আচ্ছা এইখানে বলে দিই, ই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, রো হচ্ছে তোমার চার্জ ডেন্সিটি, আর এইখানে ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর কি হচ্ছে তোমার এনক্লোজ চার্জ, এই যে সারফেসটা দ্বারা বদ্ধ চার্জ, ঠিক আছে। দ্বিতীয় সূত্র হচ্ছে তোমার ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু জিরো, কারণ আমরা সবাই জানি যে ম্যাগনেটের কিন্তু মনোপল থাকে না। সো এটার মানে হচ্ছে তোমার ম্যাগনেটের মনোপল এক্সিস্ট করে না। সো মনোপল এক্সিস্ট করে না, মনোপল ডাজ নট এক্সিস্ট, বুঝতে পারলে? এটার অর্থ হচ্ছে তোমার কি মনোপল এক্সিস্ট করে না, কার জন্য? ম্যাগনেটের। মনোপল ডাজ নট এক্সিস্ট ফর ম্যাগনেট, বুঝতে পারলে? তো এটা পাবো তুমি। এটা যদি আমরা ইন্টিগ্রাল ফর্ম দেখি, সো এরকমভাবে বলি আমরা বি ডট ডিএস ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এটা তোমার ইন্টিগ্রাল ফর্ম বলতে পারো তুমি এটাকে। ওকে, এইবার থার্ড যে লটা সেটা কি বলছে, সেটা তোমার, এটা কিন্তু ম্যাগনেটোস্ট্যাটিক্সের জন্য গেছিল, ঠিক আছে। এবার এটা করবো আমরা, কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু, তোমরা সবাই জানো ডেল ভি ডেল টি, কী বলো তো এটা? এইটা হচ্ছে তোমার ফ্যারাডে ল তোমরা পড়েছিলে না? সো এটা তোমার হচ্ছে কি ফ্যারাডেজ ল। তোমার ইলেকট্রিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনটা কি ইলেকট্রিক ফিল্ড দেয়, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যারিয়েশন সেটা তোমার ইলেকট্রিক ফিল্ড দেয়। তো ফ্যারাডেজ ল তোমরা পড়েছিলে যে এরকম হয় যে ইলেকট্রোমোটিভ ফোর্স, এরকম ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমি সাপোজ ইপসিলন দিয়ে লিখি, ইপসিলন ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল টি। ডেল ফাই তোমার কি ম্যাগনেটিক ফিল্ডের জন্য, মানে তুমি এটা কেরম বলতে পারো যে ডেল ফাই, সরি এই যে ফাই এম যেটা লিখলাম, মানে ম্যাগনেটিক ফ্লাক্স, ফাইটা কি তোমার ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা হয় তোমার ম্যাগনেটিক ফিল্ড আর যে এরিয়া তাদের মধ্যে ডট প্রোডাক্ট, ঠিক আছে। তুমি যদি ক্লোজ সারফেসের জন্য করো তাহলে এটাকে ক্লোজ করে দেবে, মানে এটাকে তুমি এরকমভাবেও তুমি লিখতে পারো, ডেল ডেল টি বি ডট ডিএস। বা তুমি যদি এটাকে আরেকটুখানি লক্ষ্য, কারণ দেখো ইন্টিগ্রেশনটা হচ্ছে তোমার সারফেসের উপরে, বাট এখানে তুমি ডেরিভেটিভ করেছো টাইমের, তাহলে তুমি এটাকে ভেতরে ঢোকাতেই পারো হামের সাথে। সুতরাং ডেল বি ডেল টি ডট ডিএস, ডেল বি বা ডি মানে ডেল হচ্ছে তোমার কি পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে। জাস্ট সিম্পলি তুমি ডিও লিখতে পারো, ডি ফাই বাই ডিটি। এই যে ফাই লিখলাম, ফাইটা কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স, এটা তোমার ম্যাগনেটিক ফ্লাক্স। সেরকম ইলেকট্রিক ফ্লাক্সও হয়, ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে আমরা ফাই ই বলতে পারি, সেটা তোমার এরকম হয়ে থাকে, সরি ইলেকট্রিক ফিল্ড হবে এখানে ই ডট ডিএস, এটা তোমার কি ইলেকট্রিক ফ্লাক্স, এটা তোমার ইলেকট্রিক ফ্লাক্স, ওকে, ইলেকট্রিক ফ্লাক্স। আশা করি জিনিসগুলো তোমরা জানো। সো এটা তোমার ফ্যারাডে ল বলতে পারো, ঠিক আছে, ফ্যারাডেজ ল, ফ্যারাডে অ্যান্ড লেঞ্জেস ল, ফ্যারাডে অ্যান্ড লেঞ্জেস, জাস্ট সিম্পলি ফ্যারাডেজ ল, ওকে। 4 নম্বর যে সূত্রটা, এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, এটাই মানে মেনলি আমাদের ম্যাক্সওয়েল ডিরাইভ করেছিলেন। কি দেখো এই সূত্রটা আগে একটু ভালো করে বোঝো। এখানে কি বললাম, ম্যাগনেটিক ফিল্ড যদি টাইমের রেসপেক্টে ভ্যারি করে তাহলে কি দিচ্ছে দেখো, ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ড টাইমের রেসপেক্টে ভ্যারি করলে ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা সিম্পলি, মানে ম্যাগনেটিক ফিল্ড যদি টাইমের রেসপেক্টে ভ্যারি করে তো ইলেকট্রিক ফিল্ড পাই। তো আমরা তাই শিখিয়েছিলাম যে ফ্যারাডেজ লতে যে ফ্লাক্সটা যে হচ্ছে, এখানে ধরো তুমি ম্যাগনেট নিলে, তুমি নর্থ পোল
সাউথ পোল, এখান থেকে ফ্লাক্স বেরোচ্ছে, এখানে একটা মানে তুমি লুপ কনসিডার করেছো, তো এখান থেকে ফ্লাক্স যাচ্ছে। এবার ম্যাগনেটটা যদি তুমি মুভ করাও তাহলে কী হবে, ফ্লাক্সটা কিন্তু টাইমের রেসপেক্টে ভ্যারি করবে, মানে ফ্লাক্স মানে যে সারফেসটা দিয়ে যে ফ্লাক্সটা লিঙ্ক হবে সেটা টাইমের রেসপেক্টে ভ্যারি করবে। তাহলে এই ভ্যারিয়েশনের জন্য কিন্তু এখানে একটা এই যে তারটার মধ্যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেটর, সেটাকেই বলে আমরা ডেল ফাই বাই ডেল টি। বুঝতে পারলে, এই মাইনাস সাইনটা আছে লেনজেস ল থেকে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা সেইটাই ডিসকাস করেছিলাম যখন আমরা ম্যাগনেটিক ইন্ডাকশন পড়িয়েছিলাম। ওকে, এইবার প্রশ্ন, ম্যাক্সওয়েল ভাবলেন যে ভাই যদি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশনে যদি আমি ইলেকট্রিক ফিল্ড পাই তাহলে ভাইস ভার্সা কেন পসিবল নয়? কথাটা বুঝতে পারলে, মানে ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করলে যদি ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায় তাহলে এটাও হওয়া দরকার, ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করলে পরে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া দরকার, ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করবে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া, মানে এরকম একটা কিছু সামথিং লাইক এরকম আসা দরকার, এরকম যে ডেল ই বাই ডেল টি। বুঝতে পারলে, কারণ ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করলে এখানে ইলেকট্রিক ফিল্ড আসা দরকার। যেরকম একটা টাকার যেরকম কী হয়, একটা হেড থাকে একটা টেল থাকে, বুঝতে পারলে? ঠিক সেরকমই ভাইস ভার্সা, মানে যেরকম দিন থাকলে রাত হয়, রাত থাকলে দিন হয়। সো এরকম যে যদি ইলেকট্রিক ফিল্ডে ভ্যারিয়েশন ম্যাগনেটিক ফিল্ড দেয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডে ভ্যারিয়েশন ইলেকট্রিক ফিল্ড কেন দেবে না? সেটাই ম্যাক্সওয়েল ডিরাইভ করেছিলেন। সেটা কী করে দেখেন করেছিলেন তিনি, সেটাই হচ্ছে তোমার মেনলি তোমরা জানো বা ইসে শুধু তোমরা অ্যাম্পেয়ার্সের ল জানো, তোমরা অ্যাম্পেয়ার্স লটা তিনি বলেছিলেন। কি অ্যাম্পেয়ার্স লটা কী হয়, কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মিউ জিরো ইন্টু জে, জে সি লিখছি আমি। জে সিটা কি আমি একটু লিখে দিই এখানে, জে সিটা হচ্ছে তোমার কারেন্ট ডেন্সিটি ফর কন্ডাকশন, মানে একটা কন্ডাকশন মানে কি, কন্ডাক্টারের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে? কারেন্ট ডেন্সিটি ফর কন্ডাক্টার বলতে পারো তুমি, এরকম লিখে দিই আমি জাস্ট, কারেন্ট ডেন্সিটি ফর কন্ডাক্টার, ঠিক আছে? তাই সি দিয়ে লিখেছি। এইবার এইখানে নতুন একটা টার্ম তিনি ইনক্লুড করেছেন, এবার কেন করেছেন, কীভাবে করেছেন সেগুলোতে আমি আসবো, চাপ নেই। সেটা কী করেছিলেন তিনি, যে মিউ জিরো ইপসিলন জিরো ডেল ই ডেল টি, এই টার্মটাকে তিনি জাস্ট সিম্পলি অ্যাড করেছিলেন। মিউ জিরোটা ভাই পারমিয়াবিলিটি ইন ফ্রি স্পেস, আর ইপসিলন জিরো তোমার পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, আর ডেল ই ডেল টি এটা তোমার কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম। সো এই যে টোটাল ফর্মটা, দিস ইজ দ্য ফোর্থ ল অফ ম্যাক্সওয়েল, এটাই তোমার ম্যাক্সওয়েলের চতুর্থ 4 নম্বর সূত্র, ঠিক আছে? তো এইটুকুনি, মানে এটা বেসিক্যালি তুমি বলতে পারো যে মডিফাইড ফর্ম অফ অ্যাম্পিয়ার্স ল, modified form of Ampere's law, কারণ অ্যাম্পিয়ার্স ল শুধুমাত্র এইটুকুনি, এই যে এইটুকুনি, এই কালিতে দেখায় এইটুকুনি সিম্পলি অ্যাম্পিয়ার্স ল ছিল। বাট এই যে এখানে এক্সট্রা যে এইটুকুনি অ্যাড করেছো তুমি, এইটুকুনি যে অ্যাড করেছো, এইটুকুনির জন্যই সেটা মডিফাইড ফর্ম হয়ে গেছে। মানে এই মডিফাইডটা কে করেছিলেন, এই মডিফাইড করেছিলেন কে, আমাদের ম্যাক্সওয়েল। ওকে, সো মডিফাইডটা কে করেছিলেন, ম্যাক্সওয়েল করেছিলেন। তার জন্য ম্যাক্সওয়েল এই সূত্রগুলোকে লিখেছিলেন। দেখো এখানে কিন্তু সবগুলো কিন্তু আগের সূত্রগুলো নেওয়া হয়েছে। ম্যাক্সওয়েলের যে 4টে সূত্র, প্রথম সূত্রটা আমরা জানি গসেস থিওরাম, সেকেন্ড সূত্র আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক্সের সূত্র, এই মানে ম্যাগনেটোস্ট্যাটিক্সের সূত্র, 3 নম্বরটা জানি আমরা, 3 নম্বরটা ফ্যারাডের সূত্র, 4 নম্বরটা আমরা জানি সেটা কি, সেটা আমাদের কিন্তু অ্যাম্পিয়ারের সূত্র, বাট তিনি একটুখানি মডিফাই করেছিলেন, ঠিক আছে? সেটার জন্যই তিনি বিখ্যাত এখানে। সো সত্যি বিখ্যাত ইনি, কেন এখান থেকে আমরা কিন্তু লাইটের স্পিড ক্যালকুলেট করবো, যে সি এর ভ্যালু তুমি লিখছো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই জিনিসটা কিন্তু এর সূত্র থেকে ক্যালকুলেট করা হয়ে থাকে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু, এই যে তুমি যে বলছো লাইটের স্পিড এত, তুমি কি মানে কী করে মাপবে তুমি লাইটের স্পিড এত, সেটা তো ক্যালকুলেট করতে হবে, তাই না? তো সেটা কীভাবে ক্যালকুলেট করা হয়েছে, এই সূত্রটা থেকেই ক্যালকুলেট করা হয়েছে, ঠিক আছে? লাইটের স্পিড আমরা বলছি ইউনিভার্সের সব থেকে ম্যাক্সিমাম স্পিড, হ্যাঁ, এর থেকে ম্যাক্সিমাম স্পিড হতেই পারে না, এটাই ধ্রুব সত্য। তো এটা কী করে ক্যালকুলেট করেছিলেন, এটাই ম্যাক্সওয়েল ক্যালকুলেট করেছিলেন। এর জন্য আইনস্টাইন ম্যাক্সওয়েলকে ইউজ করেছিলেন, ঠিক আছে? যে আইনস্টাইন যে ইকুয়াল টু mc স্কোয়ার বলছেন, যে বলছেন তিনি টাইম কনস্ট্যান্ট নয়, টাইমটা ভ্যারি করতে পারে কিন্তু লাইটের স্পিডটা কনস্ট্যান্ট।
ঠিক আছে, তো সেই সব নানাবিধ তর্ক বিতর্ক হয়ে নিয়ে আইনস্টাইন এত বিখ্যাত হয়েছে। সো ম্যাক্সওয়েলের হেল্প নিয়ে তিনি এত বিখ্যাত হয়েছে, ঠিক আছে। সো ভাই ম্যাক্সওয়েল কমা লেভেলের সায়েন্টিস্ট নয়, বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে এই যে সূত্রটা লিখলাম, প্রথমত এই সূত্রটা কোথা থেকে আসে সেটা আমি ডিরাইভ করতে পারি, বাট তোমাদের বেনিফিট হবে না। সো আমি সেই দিকে যাচ্ছি না, আমি অ্যাভয়েড করছি জিনিসটা, কারণ বেকার তুমি যদি গ্র্যাজুয়েশনে যদি তুমি পড়ো তখন তোমাদেরকে এটা শেখানো হবে। সো আমি সেই দিকে আর ঢুকছি না, ঠিক আছে। এখানে কন্টিনিউটি ইকুয়েশন অ্যাপ্লাই করে নিয়ে আমরা করি মেনলি এই যে ফিজিক্সটা এখানে বলবো আমি, যে কেন এই জিনিসটা এসেছে, ঠিক আছে। সো বিহাইন্ড দ্য ফিজিক্স অফ দিস ইকুয়েশন, মানে এই ইকুয়েশনের পেছনে ফিজিক্সটা কি সেটা আমরা এখানে জাস্ট জানার চেষ্টা করি, ঠিক আছে। ফিজিক্সটা কি, কেন তিনি ওইটাকে অ্যাড করলেন। দেখো প্রবলেমটা হয়েছিল এইখানটায়, ক্যাপাসিটার নিয়ে প্রবলেম হয়েছিল। এই আমি একটা ক্যাপাসিটার নিয়েছিলাম, দিস ইজ আ ক্যাপাসিটার, ফাইন, দিস ইজ আ ক্যাপাসিটার। আচ্ছা, এখানে ভালো করে বোঝো, তুমি এইখানে যদি সাপোজ একটা ডিসি ভোল্টেজ, মানে ডিসি ভোল্টেজ তুমি কানেক্ট করো, ডিসি ভোল্টেজ মানে জাস্ট সিম্পল একটা তুমি ব্যাটারি কানেক্ট করে দিলে, তাহলে কিন্তু এই ক্যাপাসিটার থ্রু দিয়ে কিন্তু কোনো কারেন্ট পাস করবে না। এদিকে ধরো আই পরিমাণ কারেন্ট আসলো, কিন্তু এদিকে কিন্তু তুমি কোনো কারেন্ট পাবে না, কারণ ক্যাপাসিটার এই যে ডিসি কারেন্ট সেটাকে ব্লক করে দেয়। ফাইন, ভালো কথা, বুঝলাম। তাহলে আমি এসি কারেন্ট লাগাবো, আমি তাহলে এসি কারেন্ট লাগালাম। এখানে আমি কী করলাম, এসি কারেন্ট আমি এখানে লাগালাম, অল্টারনেটিং কারেন্ট মানে ভি, এটা ভ্যালু এরকম হয় ভি আই বা ভি নট বলো তুমি, সাইন ওমেগা টি, যেটা কি টাইমের রেসপেক্টে ভ্যারি করবে। তার মানে কি, সে ভ্যারিয়েবল কারেন্ট দেবে, যেহেতু তার ভোল্টেজটা ভ্যারি করছে টাইমের রেসপেক্টে, সুতরাং সে ভ্যারিয়েবল কারেন্ট দেবে সিম্পলি। এবার দেখা যাচ্ছে যে ভাই এইটা যখন আমি লাগালাম তখন আমি এদিক দিয়ে কারেন্ট পাচ্ছি, মানে এসি সোর্স লাগালে কারেন্ট পাওয়া যায়। ডিসি সোর্স কী করে, মানে ক্যাপাসিটার হচ্ছে তোমার ডিসি সোর্সকে ব্লক করে দেয়। যদি তুমি ডিসি নাও তাহলে ক্যাপাসিটার সেটাকে কী করে দেবে, ব্লক করে দেবে, ঠিক আছে। কিন্তু যদি তুমি এসি নাও তাহলে সেটাকে পাস করে দেবে, বুঝতে পারলে। তাহলে ডিসি সোর্স যদি তুমি লাগাও তাহলে ক্যাপাসিটার সেটাকে কী করবে, ব্লক করে দেবে। কিন্তু এসি দিলে পরে সেখানে কিন্তু কারেন্ট কিন্তু যাবে। এইবার গল্প হচ্ছে কেন, তুমি বলবে যে এসিতে ভাই এরকম এঁকে বেঁকে যায়, তার জন্যই হয়তো এসিতে এরকম এঁকে বেঁকে যায়, তাই তো। এদিকে তুমি ভোল্টেজ দিচ্ছ সাপোজ ভি, আর এদিকে তুমি সাপোজ টাইম দিয়েছ, ওকে। তাহলে তুমি বলবে এসি সোর্স ভাই এরকম বেঁকে বেঁকে চলে যাবে, এই আসলো বেঁকে বেঁকে এই বেঁকে নিয়ে এই চলে গেল, এইভাবে চলে যাচ্ছে, তাই কি। এসব কিন্তু এই ফেসবুকে তুমি অনেক মিম দেখতে পাবে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এটা নয়, কি হয় দেখো, সরি ওকে, ঘটনাটা কি হয় দেখো, যখন তুমি এসি সোর্স কানেক্ট করছো তার মানে কি এখানে তোমার পজিটিভ চার্জ স্টোর হচ্ছে, হলো প্রথমে, কারণ এসি সোর্সের ক্ষেত্রে কী হয়, একবার এটা পজিটিভ সার্কেল হয়, একবার নেগেটিভ সার্কেল হয়। তাহলে একটা সময় এখানে পজিটিভ চার্জ স্টোর হবে, আরেকটা সময় এখানে আবার নেগেটিভ চার্জ স্টোর হবে। তাহলে যখন পজিটিভ চার্জ স্টোর হচ্ছে তখন কি দেখো, একটা ইলেকট্রিক ফিল্ডে তুমি ভ্যারিয়েশন, একটা ইলেকট্রিক ফিল্ড পাবে তুমি, নেগেটিভ হলে পরে আবার ইলেকট্রিক ফিল্ড মানে পাবে। তাহলে চার্জের এখানে ভ্যারিয়েশন হচ্ছে, তার ফলে কি ইলেকট্রিক ফিল্ড টাইমের রেসপেক্টে ভ্যারি করছে, মানে ইলেকট্রিক ফিল্ডে কিন্তু এখানে টাইমের রেসপেক্টে ভ্যারি করছে। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডে যে ভ্যারিয়েশনটা হচ্ছে না, এই যে ফ্রি স্পেসটাতে, এই ফ্রি স্পেসে কী হচ্ছে, এখানে ইলেকট্রিক ফিল্ডে টাইমের রেসপেক্টে ভ্যারি করছে, dE/dt। ইলেকট্রিক ফিল্ড এখানে টাইমের রেসপেক্টে ভ্যারি করছে, ইলেকট্রিক ফিল্ড তো যে কোনো মিডিয়ার মধ্যে দিতে পারে, ঠিক আছে। সো ইলেকট্রিক ফিল্ড এখানে টাইমের রেসপেক্টে ভ্যারি করছে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনই এখানে আমাদের কী দিচ্ছে, মানে কারেন্টে পাস করাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনই আমাদের মেনলি এখানে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে, বোঝাতে পারলাম কথাটা আমি। তার মানে মেনলি দেখো এখানে যখন তুমি তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ফাইন, কোনো অসুবিধা নেই, এই যে কারেন্ট এটা কন্ডাকশন কারেন্ট, কিন্তু এই যে ফ্রি স্পেস এখানে তো ফাঁকা। আমরা তো একটা জিনিস জানি, যদি একটা তার যাচ্ছে এরকম, তুমি একটা বাল্ব লাগিয়ে রেখে দিয়েছো, ঠিক আছে, বাল্বটা জ্বলবে, ফাইন, কারণ এখানে তুমি একটা ব্যাটারি দিয়েছো, বাল্বটা জ্বলবে। কিন্তু তুমি যদি এখানে একটা তারটা ছিঁড়ে দাও, বাল্বটা কি জ্বলবে না। কিন্তু তাহলে দেখো এখানে ফাঁকা আছে বলে কিন্তু জ্বলছে না, এই যে ক্যাপাসিটার এখানে তো ফাঁকা রয়েছে, তাহলে এখানে তুমি কারেন্ট কী করে পাচ্ছ, এটাই তো প্রশ্ন, তুমি এখানে কারেন্ট কী করে পাচ্ছ।
কারেন্ট পাচ্ছ এই জন্যই, দেখো এই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কি কন্ডাকশন কারেন্ট। এই যে কারেন্ট, এটাকে বলবো আমরা কি কন্ডাকশন কারেন্ট। দিস ইজ কল কন্ডাকশন কারেন্ট, কন্ডাকশন কারেন্ট। ওকে, আর এই যে ফ্রি স্পেস, এই ফ্রি স্পেসের যে কারেন্টটা তুমি পাচ্ছ সেটা কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনের জন্য কারেন্ট। এই কারেন্টটাকে আমরা সিম্পলি বলে থাকি আইডি। এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট, খুব ইম্পর্টেন্ট টার্ম, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ওকে, তাহলে এইখানে যে কারেন্টটা পাওয়া যায় সেটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। যদি কারেন্ট ডেনসিটি বলো তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি। এইবার তাহলে আমাদের যে ম্যাক্সওয়েলের ফোর্থ ল সেটা কি বললাম, যে কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মিউ নট জে সি প্লাস মিউ নট ইপসিলন নট ডেল ই, বা তুমি ডি বলতে পারো ডিটি। তাহলে এইখানে ভালো করে একটু তাকিয়ে দেখো, এই যে তোমরা একটা জিনিস ছোটোবেলা থেকে শিখে এসছো যে সেম ডাইমেনশনের জিনিসই যোগ বিয়োগ হয়, মানে তুমি লেন্থের সাথে তুমি লেন্থই যোগ করতে পারো, লেন্থের সাথে তুমি কিন্তু মোমেন্টাম যোগ করতে পারো না, তাই তো? তুমি ধরো এক্স হচ্ছে তোমার পজিশন আর পি হচ্ছে তোমার মোমেন্টাম, তুমি পি আর এক্স কিন্তু যোগ করতে পারবে না। তাহলে এখানে যেহেতু যোগ সাইন রয়েছে তার মানে বুঝতে হবে তোমার এইটুকুনি টার্ম আর এইটুকুনি টার্ম সেম ডাইমেনশন। এই ফিজিক্সটা তোমরা জানো নিশ্চয়ই। তাহলে এখানে যেহেতু মিউ জুড়ে রয়েছে তাহলে আমি মিউ জুড়েটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে জেসি বলবে তুমি, প্লাস এখানে ইপসিলন জিরো ডেল ই ডেল টি বলবে, ফাইন। তাহলে এখান থেকে তুমি কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মিউ জিরো, তাহলে জেসি থাকলো কারণ এটা কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি। আর এই পুরোটুকুনি এটাকে তুমি আরেকটুখানি মডিফাইড করো, এই ইপসিলন জিরোটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে ডি মানে ডেল ডেল টি ইপসিলন জিরো ইন্টু ই, তাই তো? দেখো কি করতে চলেছে আমি, ইপসিলন জিরো ইন্টু ডি, এইটাকে বলে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এই জিনিসগুলো একটুখানি জেনে নাও তাহলে কি প্রবলেমগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। সো এটাকে তুমি যে সি বলছো প্লাস, তাহলে এখানে ডেল ডেল টি, বাট এই যে ইপসিলন জিরো ইন্টু ডি এইটাকে আমরা ই, এটাকে আমরা সিম্পলি ডি বলবো। তাহলে ডি মানে কি, ডি মানে তুমি বলবে যে বাবা ইপসিলন জিরো ইন্টু ইলেকট্রিক ফিল্ড। এই যে তুমি ডিটা বললে এটাকে বলা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, ডিসপ্লেসমেন্ট কেন বলছে, কারণ দেখো এখানে কারেন্টটাকে ডিসপ্লেস করে দিচ্ছে মিনস কন্ডাক্টরের মধ্য দিয়ে আসছিল কিন্তু ফ্রি স্পেস পেয়ে গেছে, সেই ফ্রি স্পেসের মধ্যে কারেন্টটা কী করলো, ডিসপ্লেস মানে সরিয়ে দিল, সরণ করালো। বাংলায় বলে এটাকে সরণ প্রবাহ, বাংলা কি বলে, সরণ প্রবাহ, ঠিক আছে? বাংলা এটাকে সরণ প্রবাহ বলা হয়। আচ্ছা, তাহলে এটাকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলছি আমরা। এই যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর লিখলাম এইটুকুনি কার সাথে সমান হবে, এই ডাইমেনশন আর এই ডাইমেনশন সেম হওয়া দরকার। সুতরাং আমরা এটাকে বলবো যে কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মিউ জিরো জেসি প্লাস, এটাকে আমি জাস্ট সিম্পলি জেডি বলতে পারি আমি। তাহলে জেডি মানে তুমি কি পাচ্ছ, তাহলে জেডি মানে তুমি বুঝতে পারছো যে ডেল ডি ডেল টি। সো হয়, তাহলে অনেক কিছু হয়ে গেল এখানে, কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, তাহলে জেডি ভেক্টর ইকুয়াল তুমি বলছো যে ডেল ডি ডেল টি, বা জেডি ইকুয়াল তুমি বলবে এখানে ডি মানে কি জাস্ট ইপসিলন জিরো ইন্টু ই বাই ডেল টি, এটাকে তুমি এরকমও বলতে পারো ইপসিলন জিরো ডেল ই ডেল টি। ওকে, সুতরাং এই যে জেডি বলছি, জেডি তোমার কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, দিস ইজ কল ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে ফর্মুলাগুলো আমি লিখে দিলাম এগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে কি তুমি প্রবলেমগুলো ইজিলি করতে পারবে। ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটির একক কিন্তু সে একই রকম হয় যেরকম আমরা কারেন্ট ডেন্সিটি একক পাই আমরা, ঠিক আছে? যেরকম জাস্ট সিম্পলি তুমি বলতে পারো যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি মানে কি কারেন্ট পার ইউনিট এরিয়া।
একই ডেফিনেশন। হ্যাঁ, মানে আমি যদি ইউনিটের টার্মসে বলতে যাই তাহলে কারেন্ট পার এরিয়া হবে এখানে, তার মানে এর ইউনিটটা কী হবে, জাস্ট অ্যাম্পিয়ার বাই মিটার স্কোয়ার। ওকে, এরিয়া মানে মিটার স্কোয়ার হবে, মানে আমি এসআই সিস্টেমে লিখলাম, সেটা পাই আমরা। তুমি এখান থেকে ক্যালকুলেট করেও দেখতে পারো যে ডাইমেনশনে কিন্তু এরকমই আসে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এই হচ্ছে গল্প। এবারে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি আমরা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কিছু প্রপার্টিস রয়েছে, ঠিক আছে। সো প্রপার্টিসগুলো কি, সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোই তোমাদের মেনলি মানে সেখান থেকেই মেনলি সব কিছু তোমাদের হয়ে যাবে। সুতরাং প্রপার্টিস পড়বো আমরা, প্রপার্টিস অফ ইএম ওয়েভ। কী দেখো, ফার্স্ট অফ অল তোমরা দেখতেই পাচ্ছ যে যদি একটা চার্জ পার্টিকেল অ্যাক্সেলেশনে মুভ করে তাহলে আমাদের রেডিয়েশন দেবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেবে। সুতরাং ত্বরণযুক্ত আহিত কণা কিন্তু আমাদের মানে অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল। সো অ্যাক্সেলারেটেড কোনো যদি অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল তোমার থেকে থাকে তাহলে অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল কিন্তু আমাদের কী করবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে কিন্তু মানে ক্রিয়েট করবে, ঠিক আছে। চার্জ পার্টিকেল আমি এরকম লিখি, প্রডিউস লিখি, ঠিক আছে, প্রডিউসেস অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পারলাম। তাহলে অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট চলে আসো। এইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এগুলো প্রমাণ করা যায় সব কিছুই। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর প্রোপাগেশন ভেক্টর এটা পরস্পর পারপেন্ডিকুলার থাকে। আমি এখানে ছবিটাকে দেখাবো। হ্যাঁ, এটা একটা প্রপার্টি, এই প্রপার্টিটা মারাত্মক ইম্পর্টেন্ট। এখানে যে তুমি বলছি না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এখানে পরস্পর একসাথে থাকে। কীভাবে থাকে দেখাই আমি, এই প্রপার্টিস হলেই শেষ, আর কিছুই নেই এখানে এই চ্যাপ্টারতে। ধরো এই দিকটা তোমার প্রোপাগেশন ভেক্টর, মানে ওয়েভটা এদিক বরাবর ছুটছে, ওয়েভের ভেলোসিটি এদিক বরাবর। হ্যাঁ, আমরা সাধারণত কি প্রোপাগেশন ভেক্টর কে দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে। বা তুমি সিম্পলি ভেলোসিটি বলতে পারো, এদিক বরাবর ওয়েভটা মুভ করছে, ওয়েভের ভেলোসিটি এটা, ঠিক আছে। প্রোপাগেশন ভেক্টর কেটাকে বলা হয়ে থাকে কি, প্রোপাগেশন ভেক্টর, প্রোপাগেশন ভেক্টর, গ্রে নয়, সরি, প্রোপাগেশন ভেক্টর। এটার সাথে ইলেকট্রিক কী বলে এটাকে, 2π/λ ওয়েভ লেন্থের রিলেশন রয়েছে, ঠিক আছে। সরি, কে ইকুয়াল টু λ/2π, না 2π/λ। হ্যাঁ, এটাই হয়, এটা রিলেশন, ঠিক আছে। সো এই রিলেশনগুলো তোমাকে জানতে হবে। সো ইলেকট্রিক ওয়েভ লেন্থ মানে ওয়েভ, ল্যামডা কী তোমার, ল্যামডা তোমার ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মানে একটা যে ওয়েভ তুমি পাও, এই যে ওয়েভ পাও তুমি একটা, ওই ওয়েভের হ্যাঁ যে কোনো তুমি শীর্ষ ধরতে পারো বা তুমি ইয়ে ধরতে পারো, বা এই যে এইখানে যে কোনো পয়েন্ট, মানে যে পয়েন্ট দুটো মানে একই ফেজে থাকে, যে দুটো পয়েন্ট একই ফেজে থাকা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাই তোমার ওয়েভ লেন্থ দেবে। এবং এখান থেকে এখানে আসতে যে টাইম লাগে সেটা তুমি পাবে টাইম পিরিয়ড। হ্যাঁ, তো এখান থেকে এইটুকুনি যে লেন্থ সেটা তোমার ওয়েভ লেন্থ দেবে, আর এখান থেকে আসতে যে সময় লাগবে সেটা তোমার টাইম পিরিয়ড। একই ফেজে থাকে দুটো পয়েন্ট, যখন মানে কনসিকিউটিভ দুটো পয়েন্ট সেম ফেজে থাকা কনসিকিউটিভ দুটো পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে বলি আমরা ওয়েভ লেন্থ। ওকে, তো এইখানে কি হয় দেখো, ওয়েভটা এভাবে যাচ্ছে তো, মানে যাবে এদিকে, তো এখানে ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে ভাইব্রেট করে, ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে ভাইব্রেট করে, মানে ইলেকট্রিক ফিল্ডটা সাপোজ এই দিক বরাবর আর ম্যাগনেটিক ফিল্ডটা সাপোজ এই দিক বরাবর, সেটা ভাইব্রেশনটা কেমন হবে, এই প্লেনটা হবে, মানে আমি দেখাচ্ছি আমি, সরি হচ্ছে না, এরকম। তাহলে ভালো করে তাকিয়ে দেখো যে ইলেকট্রিক ফিল্ডের যে ভাইব্রেশনটা সেটা কিন্তু এই বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই তো, এই মানে এই অ্যাক্সিস বরাবর আর কি। আর এদিকে নিচের দিক বরাবর, এদিকটা উপরের দিক বরাবর, এদিকটা নিচের দিক বরাবর, এইভাবে চলছে। বাট এর যে ভাইব্রেশনটা সেটাকে এই বরাবর,
মানে এই অ্যাক্সিস বরাবর, এর ক্ষেত্রে এই অ্যাক্সিস বরাবর, এটা এদিক বরাবর। ছবিটা আঁকতে পারছো তো? এইভাবে তোমাকে ছবিটা কিন্তু আঁকতে হয়। পরীক্ষায় কিন্তু এটা মানে আমাদের বেলায় এসেছিলো, আমরা যেবারে পরীক্ষা দিয়েছিলাম। এবার এর ব্যাপার হচ্ছে কি, তোমার এখানে এই যে প্রোপাগেশন ভেক্টর আমরা লিখলাম ঠিকই, হ্যাঁ, মানে প্রোপাগেশন ভেক্টর ডিরেকশনটা, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা পারপেন্ডিকুলার হবে, বাট কেমন একটা রুল, মানে সেই রুল ফলো করবে। একটা রুল ছাড়া তো কোনো কিছু হয় না, কারণ তুমি যে এক্স ওয়াই জেড লেখো তুমি, এদের কিন্তু যে অ্যাক্সিস আমরা আঁকি, এটা কিন্তু রুল অনুসারে অ্যাক্সিসটাকে আঁকা হয়ে থাকে। হ্যাঁ, তো সেটা কেমন হয়, এখানে আমি পয়েন্টিং ভেক্টর বলে এটাকে ডিফাইন করবো, এস, সেটা 1/ε0 হয়ে থাকে, এটা ই ক্রস বি, এটা। তো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে ক্রস প্রোডাক্ট, সেটাই কী দেবে, প্রোপাগেশন ভেক্টর দেবে। মানে পয়েন্টিং ভেক্টরটা তোমার কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করে। সুতরাং দেখো, তুমি ইলেকট্রিক ফিল্ডের দিকে দাও, তাহলে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে দিতে হবে, তবেই কি তুমি এই অ্যাক্সিসের সাথে এই অ্যাক্সিসে তুমি রাইট হ্যান্ডেড স্ক্রু করো, ক্রস প্রোডাক্ট করো, তবেই তুমি কিন্তু এই অ্যাক্সিসটা তুমি পাবে। বুঝতে পারলে কী বলতে চাইছি আমি? তুমি এদিকটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, এদিক ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ, প্রোপাগেশন ভেক্টর এদিক বরাবর, দ্যাট ইজ নট পসিবল। তখন প্রোপাগেশন ভেক্টর কিন্তু এই দিক বরাবর হবে, কারণ তোমাকে অলওয়েজ এই রুল ফলো করতে হবে। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট করলে পরে তবেই তুমি প্রোপাগেশন ভেক্টর ডিরেকশনটা পাবে তুমি। অ্যাকচুয়ালি এই যে প্রোপাগেশন ভেক্টর ডিরেকশন বলছি, তার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি মেনলি, তোমাদের বইতে লেখা থাকবে না। তো ইলেকট্রিক ফিল্ড তুমি বের করতে পারবে এইভাবে, দেখো, সি ইন্টু জাস্ট কে ক্যাপ, কে হচ্ছে তোমার প্রোপাগেশন ভেক্টর ডিরেকশন ইন্টু ম্যাগনেটিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ড তুমি কী করে বের করবে, 1/c কে ক্যাপ ক্রস ইলেকট্রিক ফিল্ড। কোনো প্রবলেমে, মানে এগুলো তোমাদের গ্র্যাজুয়েশনে বেসিক্যালি করানো হয়ে থাকে, এইসব জিনিস হয়তো তোমাদের এখানে দেবে না। তোমাকে দেখো, প্রোপাগেশন ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের তুমি যদি প্রোডাক্ট করো, ক্রস প্রোডাক্ট করো, মানে এইটা প্রোপাগেশন ভেক্টর, এটা যদি ক্রস প্রোডাক্ট করো তুমি, তবে তুমি কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তুমি পাবে। আর তুমি এখানে একটা মাইনাস সাইন থাকে। আর তুমি যদি প্রোপাগেশন ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের যদি প্রোডাক্ট করো, দেখো, ইলেকট্রিক ফিল্ড আর প্রোপাগেশন ভেক্টর যদি তুমি প্রোডাক্ট করো এদিক বরাবর, তবে কিন্তু তুমি ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু ডিরেকশন তুমি পাবে। বুঝতে পারলে? ঠিক করলাম ফর্মুলাটা, দেখি, কে ক্রস তোমার, আচ্ছা, কে ক্রস ই যদি করি আমি, কে ক্রস ই করলে পরে, হ্যাঁ ঠিকই আছে, কে ক্রস ই করলে পরে বি পাচ্ছি, পজিটিভ ডিরেকশনে পাচ্ছি আমি, ফাইন। বাট কে ক্রস যদি বি করি, তবে নেগেটিভ দিকে আসছে, সুতরাং একটা নেগেটিভ সাইন আসবে, সুতরাং এখানে একটা নেগেটিভ সাইন থাকে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমার সূত্র। এখান থেকে তুমি ম্যাগনেটিক ফিল্ড বলে দিলে তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারবে, ইলেকট্রিক ফিল্ড বলে দিলে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারবে। এখান থেকে আমরা একটা ফর্মুলা লিখে থাকি, যে মানে দেখো, তুমি যদি মড নিয়ে নাও তাহলে এটা এরকম আসবে, যে ই ইকুয়াল টু সি ইন্টু বি। তাহলে এখান থেকে তুমি কী বলবে, যে সি ইকুয়াল টু ই বাই বি, এর একটা ফর্মুলা। বুঝতে পারলে? তাহলে ইলেকট্রিক ফিল্ড এরকমভাবে ডিফাইন করা থাকে, ইলেকট্রিক ফিল্ডগুলোকে, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু ই জিরো, তুমি সাইন বা কস টার্মে লিখতে পারো, তুমি বা এক্সপোনেনশিয়াল টার্মে লিখতে পারো। আমি জাস্ট সিম্পলি কস টার্মে লিখি, কস ওমেগা টি, হ্যাঁ, প্লাস কে এক্স, এটা লিখলাম, ঠিক আছে। সিম্পলি তুমি ম্যাগনেটিক, আচ্ছা, এখানে যদি তুমি ভেক্টর দাও তাহলে এটা ভেক্টর দেবে তুমি। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যে দিক বরাবর, তুমি সেই দিক বরাবর দিতে হবে তোমাকে। এটা যেরকম অ্যাকর্ডিং টু আওয়ার ফিগার, এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস বলি, তাহলে এটাকে তোমার, সরি, এটাকে এক্স অ্যাক্সিস বলা যাবে না, এটাকে এক্স অ্যাক্সিস বলতে হবে, এটাকে ওয়াই বলতে হবে, এটাকে জি বলতে হবে। তাহলে এক্স আর ওয়াইয়ের প্রোডাক্ট করলে পরে তবে আমি জি পাবো, মানে জেড আর কি, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। সো এরকম লিখতে পারো তুমি, ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু বি জিরো কস ওমেগা টি প্লাস কে এক্স, বা মাইনাস কে এক্স লিখে দিই, পজিটিভ যেহেতু সবই আছে, সুতরাং মাইনাস করে দিই, মাইনাস কে এক্স। আর ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা কোন দিক বরাবর, দেখো, এক্স অ্যাক্সিস বরাবর, সুতরাং এখানে তুমি এক্স ক্যাপ লিখবে। বুঝতে পারলে? তোমাকে এটা ইউজ করতে হবে। এই মাইনাস সাইনটা লিখলাম যেহেতু যে ওয়েভগুলোকে সব পজিটিভ অ্যাক্সিস বলা যাচ্ছে না, তার জন্য মাইনাস সাইন আছে, ঠিক আছে। ওকে, তাহলে এরকমভাবে রয়েছে। তাহলে এবার তুমি যদি এদেরকে রেশিও নাও, তুমি এদের যদি রেশিও, মানে সি ইকুয়াল টু তুমি কী দেখলে, ই বাই বি, তাহলে এটা ভেক্টর ফর্মে লিখলাম। এদের রেশিও নিলে পরে শুধুমাত্র কি, কস কস কেটে যাবে, সুতরাং ই জিরো বাই বি জিরো তুমি লিখতে পারবে, ই জিরো বাই বি জিরো।
তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সি ইকুয়াল টু ই বাই বি পারো, বা তুমি বি ই বাই বি লিখতে পারো, বা তুমি লিখতে পারো যে ই নট বাই বি নট। ই নট অ্যান্ড বি নটের তোমার অ্যাম্পলিটিউড, যে ইলেকট্রিক ফিল্ডের এই যে টার্মটুকুনি লিখেছি এই বেটা কিন্তু অ্যাম্পলিটিউড, ঠিক আছে। আর বি এর ক্ষেত্রে যে এই টার্মটুকুনি লিখেছি এটা কিন্তু তার অ্যাম্পলিটিউড। এগুলো তোমরা নিশ্চয়ই জানো, দিস আর দ্য অ্যাম্পলিটিউডস। ওকে, সো তুমি দেখতেই পাচ্ছ যে সি এর ফর্ম কিন্তু আমরা এরকম পেলাম। এবার আরেকটা ফর্ম আমি লিখবো সি এর, সেগুলো কিন্তু আমরা ডিরাইভ করতে পারি, ঠিক আছে। আমি এখানে সেই ডেরিভেশনের দিকে যাব না, কারণ সেগুলো দেখালেও তোমরা বুঝবে না এখন, কারণ সেগুলো গ্র্যাজুয়েশনে শেখানো হয়ে থাকে, গ্র্যাজুয়েশনে আমি এদেরকে পড়াই, সো তোমরা সেটা বুঝতে পারবে না, ঠিক আছে। সেটা আমি এখন আর ঢুকছি না। তো আমি যদি সি এর ফর্ম লিখি, আমি কীভাবে লিখবো, কারণ আমরা যখন ইলেকট্রিক ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ, এই ওয়েভের যখন ইকুয়েশন লিখি সেখান থেকে সি এর ভ্যালুটা চলে আসে অটোমেটিক্যালি। সো সি এর আরেকটা যেটা ফর্ম হয়, সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ ইপসিলন 0 ইন্টু মিউ 0। এটা কিন্তু অবশ্যই সি এর ভ্যালু ইন ফ্রি মিডিয়াম। তো এখানে আমি লিখে দিই, এই সিটা কী বলা হয়, সেটাতে আমার লাইটের স্পিড বা ভেলোসিটি বা স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ফ্রি স্পেস, এরকম বলতে পারো তুমি, স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ in free space or এটাকে জাস্ট সিম্পলি আমরা লাইটের স্পিড বলতে পারি ইন ফ্রি স্পেস, or this is the speed of light in free space, or you can say vacuum. ওকে, এই যে ইপসিলন 0 মিউ 0 লিখেছি, এগুলো কি ফ্রি স্পেসের ভ্যালু, মানে ফ্রি স্পেসের পারমিয়াবিলিটি আর পারমিটিভিটি। তোমরা এদের ভ্যালু নিশ্চয়ই জানো। সো মিউ 0 হয় যেটা 4 পাই ইন্টু 10⁻⁻7 NSI ইউনিট লিখে নেবে, আর ইপসিলন 0 যেটা হয়ে থাকে 8.854 ইন্টু 10⁻⁻12 SI ইউনিট তোমরা লিখে নেবে, ঠিক আছে। NSI, জাস্ট এসআই মানে এসআই সাব ইন্সপেক্টর নয় বাবা, এসআই ইউনিট, ঠিক আছে। লিখে নিতে পারবে নিশ্চয়ই তোমরা এগুলো। তো এই ভ্যালুগুলো তুমি যদি পুট করো তাহলে তুমি সি এর একটা পার্টিকুলার ভ্যালু পাবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবে তুমি। তাহলে সি এর ভ্যালু যেটা আসে সেটা কত আসে, 3 অ্যাপ্রক্সিমেট, মানে আমরা লিখি সাধারণত 3, কিন্তু ভ্যালুটা এরকম টাইপ আসে 2.999 এরকম, আরও 10টা থাকে এরকম আর কি, ঠিক আছে, ইন্টু 10⁻8 লিখে থাকি আমরা। ওকে, তো সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট আমরা এরকম লিখি যে 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। এই যে যেটা লিখলাম এটা কি, লাইটের স্পিড ইন ফ্রি স্পেস। কিন্তু যদি ফ্রি স্পেসের কথা না বলি, আমি যদি মিডিয়ামের কথা বলি, সো মিডিয়ামে যেটা হয়ে থাকে 1/√অফ জাস্ট সিম্পলি ইপসিলন, মানে মিউ অ্যান্ড ইপসিলন লিখে থাকি আমরা, বুঝতে পারলে। এবার তোমরা এসব জিনিসগুলো জানো নিশ্চয়ই, হ্যাঁ, যে ইপসিলন আর রিলেটিভ পারমিটিভিটি, দ্যাট ইজ ইকুয়াল টু কি, পারমিটিভিটি ইন মিডিয়াম ডিভাইডেড বাই পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। আর অ্যাকচুয়ালি মিউটাকে আমরা নিউমেরিক্যালস টু মিউ 0 বলে থাকি, মানে মিডিয়াম এবং ফ্রি মিডিয়ামের জন্য কি সেমই হয়ে থাকে, ঠিক আছে। সো এটা তুমি যদি পুট করো তাহলে তুমি এরকম পাবে যে সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, দেখো মিউ মানে জাস্ট সিম্পলি আমি মিউ 0 লিখে দিলাম, ইন্টু ইপসিলন মানে তুমি লিখতে পারো, দেখো এখান থেকে কি বলবে, ইপসিলন মানে তুমি বলবে যে বাবা ইপসিলন আর ইন্টু ইপসিলন 0, সো ইপসিলন 0 ইন্টু ইপসিলন আর বললাম আমি। তাহলে দেখো যে 1, আচ্ছা এটা মিডিয়ামের জন্য বলছি তো, তাহলে ভি বলি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে ভালো হবে, কারণ নাহলে দুটো সি তুমি বলবে সেটা ভালো লাগবে না দেখতে। সো ভি, এবার দেখো 1/√অফ মিউ 0 আর ইপসিলন 0 রয়েছে, তাহলে সেটাকে তুমি সি লিখতে হবে, তাহলে সি ডিভাইডেড বাই √অফ ইপসিলন আর। এই যে √অফ ইপসিলন আর, এটাকে সাধারণত আমরা বলে থাকি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটাই কি আমাদের, তাহলে কত কিছু তুমি শিখতে পারছো এখান থেকে, বুঝতে পারলে। এই যে মানে এন তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দ্যাট ইজ ইকুয়াল টু √অফ রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে। তাহলে একটা জিনিস থেকে কিন্তু তুমি অনেক কিছু শিখছো, হ্যাঁ। এইটা তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মনে আছে তোমাদের, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স
বলতে পারো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন কি? এগুলো একটু মনে রাখতে হবে তোমাকে না, C/V, ঠিক আছে? সো V ইকুয়াল টু C/N, এটা তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে ফ্রি মিডিয়ামের লাইটের স্পিড ডিভাইডেড বাই কোনো একটা মিডিয়ামের লাইটের স্পিড, তাই তো? এটাই তো হওয়া দরকার না? তাহলে তো মানে এন এর মানটা অবশ্যই গ্রেটার দ্যান 1 হয়, যদি একের থেকে বড় হয় তবে ভি এর মানটা কিন্তু লেস দ্যান সি, মানে এটা ধ্রুব সূত্র যে ভি অবশ্যই সি হবে, কারণ তুমি একটা মিডিয়ামে যাচ্ছ, মিডিয়ামে কিন্তু লাইটের স্পিড কখনোই সি এর থেকে বেশি হতে পারে না, তাই না? সো এটা তোমার ডেফিনেশন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে, যে ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড ডিভাইডেড মিডিয়ামে লাইটের স্পিড। যাই হোক, তাহলে এটা তোমরা পাচ্ছ। তাহলে এখানে কতগুলো রিলেশন পেলে দেখো, ভি ইকুয়াল টু C/N, এন আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে রিলেশন এভাবে, ঠিক আছে? সো এখান থেকে তুমি পাচ্ছ এই রিলেশনটা। তো এইসব জিনিসগুলোই মেন আমাদের কাজে লাগবে আর কি। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে মোটামুটি এই যে এখানে যতগুলো আমি বললাম এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু একটা প্রপার্টি, যেরকম এটা একটা প্রপার্টিস গেল, এটা একটা প্রপার্টিস গেল, মানে এই যে ছবি রাখলাম এটা একটা প্রপার্টিস গেল, এইটা একটা প্রপার্টিস হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে কিন্তু তুমি ডিরেকশন বলতে পারো, দিস ইজ দ্য ডিরেকশন, মানে এটা পয়েন্টিং ভেক্টর, এটা লিখে দিবে এটাকে, দিস ইজ কল্ড পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর, তাহলে পয়েন্টিং ভেক্টর কাকে বলে? 1/μ0 ইন্টু ই কস বি। এটা আবার রিপ্রেজেন্ট করে দ্য ডিরেকশন অফ প্রপাগেশন ভেক্টর বা ওয়েভ, এরকমও বলতে পারো, দিস ইজ দ্য ডিরেকশন অফ ওয়েভ, ঠিক আছে? অথবা তুমি প্রপাগেশন ভেক্টর দিয়ে তো ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এটা একটা প্রপার্টি গেল। তার এই যে সি ইকুয়াল টু E/B লিখলাম, দিস ইজ অ্যানাদার প্রপার্টি, ঠিক আছে? তারপরে এই যে সি ইকুয়াল এটা লিখলাম, এটা তোমার আরেকটা প্রপার্টি গেল। হ্যাঁ, তারপরে তোমার এটা তুমি এর সাথে ইনক্লুড করে নিতে পারো, এই ভি ইকুয়াল টু C/N। তো এরকম কিন্তু 5-6টা প্রপার্টি তুমি মানে অটোমেটিক্যালি তুমি পেয়ে গেলে, একটা মানে বেসিক কনসেপ্ট থেকে তুমি অনেকগুলো প্রপার্টি তুমি লিখতে পারছো, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যাবতীয় কিছু, আর কিছুই নেই এখানে, যা আছে এই থেকে তুমি প্রবলেম সব সলভ করতে পারবে। তো কিছু প্রবলেম দেখা যায়। তো ফার্স্ট কোশ্চেনটা কী বলছে দেখো, ফার্স্ট কোশ্চেনটা বলছে যে যদি ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড, মানে ই মানে ইলেকট্রিক ফিল্ড, বি মানে ম্যাগনেটিক ফিল্ড, ভেক্টর নির্দেশ করে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার গতির অভিমুখ কী হবে? এখনই বাবা তোমাকে দেখালাম যে এস পয়েন্টিং ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 1/1 ডিভাইডেড বাই μ0 ইন্টু ই ক্রস বি, তাই তো? তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে ক্রস প্রোডাক্ট, সেটাই রিপ্রেজেন্ট করছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মানে গতির ডিরেকশান। তাহলে এখানে কী হবে? ই ক্রস বি বরাবর হবে, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন কী বলছে দেখো, বলছে একটি সমান্তরাল পাতধারকের আধান এত, তাহলে আধানটা তোমাকে এখানে বলে দিয়েছে। সো কিউ ইকুয়াল টু তোমাকে বলেছে Q0 sin 2πf/t, 2πf মানেই আর ওমেগা, জাস্ট সিম্পলি তুমি বলতে পারো 2π ইন্টু এফ। এফ হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওমেগা তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এটাকে তুমি এরকমও বলতে পারো যে কিউ ইকুয়াল টু Q0 sin ওমেগা টি, মানে অত হিজিবিজি মনে হয় না তাহলে, তাই না? কারণ ওমেগা মানে তুমি জানছো 2π ইন্টু এফ। ওকে, তোমাকে বলেছে পাত দুটি বৃহৎ এবং খুব কাছাকাছি, ক্ষেত্রফল বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে, তাহলে ধারকের মধ্য দিয়ে প্রবাহ কত হবে? তাহলে প্রবাহ মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। একটা জিনিস এখানে মাথায় রাখবে যে কন্ডাক্টর, আমি তোমাকে দেখিয়েছিলাম যে এরকম ধরো তোমার কন্ডাক্টর রয়েছে, তো এটা ক্যাপাসিটার, দিস ইজ আ ক্যাপাসিটার, এটা কারেন্ট যাবে, তাই তো? এটা কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ আইসি, আর এর মধ্যে যেটা কারেন্ট যাচ্ছে সেটা আইডি। দেখো এইখানে তুমি কিন্তু আইসি পাবে তুমি, তার মানে কি? মানে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার থেকে কম বেশি তুমি পাবে না, সেম পাবে, তার মানে এইটা কিন্তু অবশ্যই আইসির সাথে সমান। এই কন্ডিশনটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর কন্ডাকশন কারেন্ট কিন্তু সমান হয়। হ্যাঁ, কোনো জায়গায় কোশ্চেন যদি বলেও থাকে তাহলে এটা করে দেবে, ঠিক আছে? এটা প্রমাণ করা যায়। ওকে, আমি সেই দিকে যাচ্ছি না। তো আইডি অ্যান্ড আইসি সেম হবে। তাহলে এখান থেকে তুমি যদি বলো যে বাবা আমি আইসি বা আইডি বের করতে চাইছি, তাহলে আই ইকুয়াল তুমি কী করবে? dq/dt, জাস্ট টাইমের রেসপেক্টে চার্জের ডেরিভেটিভকে বলা হয়ে থাকে কি কারেন্ট। সুতরাং এখানে কিউ এর মান তুমি পুট করে দিলে পরে হয়ে যাবে। সুতরাং আমি যদি ডেরিভেটিভ করি, আচ্ছা আমি একটা লাইন লিখে দিই, ddt এখানে Q0 sin ওমেগা টি,
তাহলে পরে এখানে কি হবে, তাহলে কিউ নট তো কনস্ট্যান্ট থেকে গেল, সাইনে ডেরিভেটিভ করলে পরে পাবো কস ওমেগা টি ইন্টু ওমেগা। তাহলে আনসার যেটা আসবে আই ইকুয়াল টু কিউ নট ওমেগা মানে আবার বলছো তুমি 2 পাই ইন্টু এফ ইন্টু কস ওমেগা টি, ওমেগা মানে আবার 2 পাই এফ ইন্টু টি, এটা তোমার আনসার হবে। ওকে, তাহলে 2 পাই এফ কিউ নট, এটা অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, লক করছি। 3 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, রুট ওভার ইপসিলন জিরো অ্যান্ড মিউ জিরো এই রাশিটির একক কী হবে? কারণ আমরা একটু আগে দেখলাম যে সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ মিউ জিরো অ্যান্ড মানে ইপসিলন জিরো, এটা হয়। তাহলে আমাকে বলেছে তাহলে রুট ওভার অফ মিউ জিরো অ্যান্ড ইপসিলন জিরোর ভ্যালু কত হবে? তাহলে এটাকে এদিকে না, তাহলে 1/c হবে। 1/c মানে কি, c টু দি পাওয়ার 1। c মানে লাইটের স্পিডের ভেলোসিটির মানে ভেলোসিটি, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে থাকে। তাহলে মিটার পার সেকেন্ডকে উল্টে দিলে কী হয় বাবা, এখানে ভালো জায়গায় করে দেখায়। তাহলে রুট ওভার অফ মিউ জিরো ইপসিলন জিরো ইকুয়াল টু 1/c। তাহলে যে সি লিখছি আমি, সি হচ্ছে তোমার কি হয়, মিটার বাই সেকেন্ড হয়ে থাকে। তাহলে সেকেন্ড এখানে উপরে চলে যাবে, তাহলে সেকেন্ড বাই মিটার হবে, তাই তো। এই সি এর ইউনিট কী লিখবে তুমি, ভেলোসিটি, তো মিটার পার সেকেন্ড লিখবে। তাহলে এটা সেকেন্ড পার মিটার হয়ে গেল। তাহলে এটাকে তুমি সিম্পলি বলতে পারো সেকেন্ড মিটার টু দি পাওয়ার -1, সেকেন্ড মিটার টু দি পাওয়ার -1। তাহলে অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। হ্যাঁ, ওকে। কোশ্চেন নাম্বার 4 বলছে ম্যাক্সওয়েলের সমীকরণ অনুসারে কোনো মাধ্যমে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ কত হবে? কোনো মাধ্যম বলেছে, কিন্তু ফ্রি মিডিয়াম কিন্তু এখানে বলেনি, মানে যে কোনো একটা মিডিয়াম যদি বলি আমি, তাহলে অপশন বি হবে, তাই না? কারণ মিডিয়ামের ক্ষেত্রে তো জিরোগুলো নিতে পারবে না তুমি। যদি ফ্রি মিডিয়াম বলতো তাহলে তুমি বলতে, মানে ফ্রি স্পেস যদি বলতো তাহলে তুমি এটাকে আনসার করতে। হ্যাঁ, সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট কাকে বলে? আচ্ছা, এটা একটুখানি বলে দিই আমি। কারণ আমরা দেখেছিলাম কি, যে ম্যাক্সওয়েলের যে সূত্রটা পেয়েছিলাম, কার্ল অফ বি দ্যাট ইজ ইকুয়াল টু মিউ জিরো জেসি প্লাস মিউ জিরো ইপসিলন জিরো জে ডেল ই ডেল টি, এটা পেয়েছিলাম। তাহলে এই যে এখানে এইটুকুনে তোমার কি কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে? তাহলে যে ডি ইকুয়াল টু তুমি বলবে ইপসিলন জিরো ডেল ই ডেল টি। ওকে, এবার কারেন্ট ডেন্সিটি থেকে তুমি কারেন্ট ক্যালকুলেট করতে পারো। তাহলে আই ডি ডিভাইডেড বাই এরিয়া, তাহলে ইপসিলন জিরো ডেল ই বাই ডেল টি বলবে। তাহলে এখান থেকে আইডি কেন তুমি বলতে পারো ইপসিলন জিরো, দেখো এরিয়াটা তুমি এরকম লিখবে ডেল ই ডেল টি ইন্টু এরিয়া। তাহলে পরে এক সেকেন্ড, আচ্ছা, তাহলে এই যে ই ইন্টু এ, এটাকে তুমি এরকম বলতে পারো যে ইপসিলন জিরো ডেল ডেল টি ই ইন্টু এ, এটা মানে কি ফাই ডেল ফাই ডেল টি, কারণ তোমরা জানো ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডি এ, তোমার এরিয়া, তাই না? তাহলে এটা কি ইলেকট্রিক ফ্লাক্স, এটা তাহলে যে ই মানে যে ফাই লিখলাম, ফাইটা কী পাবো এখানে, ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, সুতরাং কারেন্ট ডেন্সিটি যেটা বলছি আমরা, মানে সরি কারেন্ট ডেন্সিটি নয়, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, সেটাই ভ্যালু তোমার কত আসছে, যে ইপসিলন জিরো ডেল ফাই ডেল টি। এইটা কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্টের ডেফিনেশন, এটা মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্টের ডেফিনেশন এরকম লেখে, এটা কিন্তু ভুল, ইলেকট্রিক ফিল্ড বাই টি লেখে। এইটা যদি তোমরা লিখে থাকো তাহলে কিন্তু ভুল, এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট কারেন্ট নয়। এবার হ্যাঁ, যদি কোশ্চেনে বলে যে ইউনিট এরিয়া, তখন দিস ইজ কারেক্ট, সবসময় তো ইউনিট এরিয়া বলে না। তাহলে এইটা তোমার কি কারেন্ট ডেন্সিটির ডেফিনেশন, বুঝতে পারলে? তোমাকে যদি কারেন্ট করতে হয় তাহলে কি করতে হবে, সেটাকে এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ দিয়ে ভাগ করলে এখানে একটা এ মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সেখানে একটা তোমার ফ্লাক্স চলে আসবে। বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? কারণ এই যে ফাই লিখলাম আমি, ফাইটাই তোমার কি ই ডট এ দেবে। আমি যদি ইন্টিগ্রেট ফর্মে লিখি তাহলে এরকম লিখব, মানে এটা নর্মালি তোমার ই ডট এ লিখতে পারো, তুমি কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? তো সেটাই, তাহলে এখানে যে ম্যাগনেট ইলেকট্রিক ফ্লাক্স, সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এখানে কোনটা আছে দেখো, অপশন এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, যে প্রদত্ত সমীকরণগুলির মধ্যে কোনটি ঠিক?
ওকে, এখানে মানে এটা আমি ঘুরিয়ে পিছিয়ে দিয়েছি, কিছুই না, কারণ আমরা কী জানি, আমরা জানি সি ইকুয়াল টু ই বাই বি বা ই জিরো বাই বি জিরো। তাহলে ই জিরো ইকুয়াল টু বি জিরো ইন্টু সি বলতে পারো। এবার সি এর ভ্যালু তুমি এখানে পুট করো, তাহলে ই জিরো ইকুয়াল টু বি জিরো, সি মানে কত, 1/√অফ মিউ জিরো ইপসিলন জিরো। এবার কেমন চেয়েছে, ই এর সাথে যদি মাল্টিপ্লাই করে দিই, হ্যাঁ এটাতে আনসার হয়ে যাবে তাহলে আমাদের। তাহলে ই জিরো ইন্টু √অফ মিউ জিরো ইপসিলন জিরো ইকুয়াল টু বি জিরো, তাহলে এটাই তোমার আনসার হয়ে গেল, তাই নয় কি? তাহলে অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। ওকে, 7 নম্বর কোশ্চেনটা কী বলছে, একটি সরল তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র সাইনীয়ভাবে এত হার্জ কম্পাঙ্কে, মানে সাইন ওয়েভ যার ফ্রিকোয়েন্সি এত পরিবর্তিত হয়, এর বিস্তার এত হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সিটা বলে দিয়েছে, তাহলে ফ্রিকোয়েন্সি যদি জানতে পারো তুমি, মানে তোমার জানা থাকে, তাহলে তুমি সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য ইজিলি বের করতে পারো, কারণ একটা রিলেশন রয়েছে যে মিউ ইন্টু ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু সি। তাহলে মিউ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, রাইট? তাহলে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ বলতে পারো, সেটা নিউ। হ্যাঁ, সো নিউ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, তাহলে সি এর মান তুমি জানো 3 × 10⁸ হবে, আর নিউ তোমাকে এখানে বলে দিয়েছে 2.0 × 10⁻10 হার্জ। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে বাবা, 3/2 করলে পরে 3 1 2 হচ্ছে মানে 5, 1.5 × 10⁻2 হবে, এত মিটার বলবো আমি ল্যামডা। এইটা তাহলে অপশন বি তোমার কারেক্ট আনসার হয়ে গেল। সিম্পল, এমন কিছুই না, এই রিলেশনটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, এই রিলেশনটা তোমাকে জানতে হবে। বা আমরা এরকম বলে থাকি নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, অনেকে বলে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ, ঠিক আছে, বা নিউ ইন্টু ল্যামডা ইকুয়াল টু সি, যেভাবে তুমি মনে রাখতে চাও সেভাবে তুমি মনে রাখতে পারো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, তাই তো বলছে 7 নম্বর প্রশ্ন, তো চুম্বক ক্ষেত্রের বিস্তার কত? চুম্বক ক্ষেত্রের বিস্তার কত? এখানে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছিল, তাহলে আমি এরকমভাবে জিনিসটাকে একটু সাজাই। তাহলে প্রথম যে 7 নম্বর কোশ্চেনটা এরকম বলেছিল, কোশ্চেন নাম্বার 7, যে ইলেকট্রিক ফিল্ডকে তুমি এরকম লিখবে যে ই জিরো সাইন ওয়েভ বলেছিল, সাইন ওমেগা টি, এটা বলেছিল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, তুমি বলবে যে ভাই বি জিরো সাইন ওমেগা টি হবে। ওমেগা তোমার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, মানে জাস্ট সিম্পলি এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়ে থাকে, তাহলে তুমি ওমেগা ইকুয়াল টু তুমি এরকম বলতে পারো 2π × নিউ, বা ওমেগা ইকুয়াল টু 2π × তার ভ্যালুটা আর কি, যেটা বলেছে আর কি 2 × 10⁻10, এটা তোমার ওমেগা। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের অ্যাম্পলিটিউড চেয়েছে, তো কোথায় গেল, অ্যাম্পলিটিউড চেয়েছে, মানে বি নট তোমাকে বের করতে হবে। তাহলে সি ইকুয়াল টু ই নট বাই বি নট, এটা আমরা জানি। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে সি তো জানি, ই নটটা ই নট তো বলেনি বাবা, ই নট বলে দিয়েছে, তো এই তো 48 বলেছে, তো পুট করে দাও, তাহলে তো হয়ে গেল। এই দিকে বলে রেখে দিয়েছে, এখানে এটা কাজে লাগিনি অ্যাকচুয়ালি, ফাইন। সো ই নট ডিভাইডেড বাই সি, এটা 48, আর এখানে 3 × 10⁸8 লিখবে, তাহলে 3 × 3 8, 3 × 6 18, তাহলে 16 × 10⁻⁻8, তাহলে এটা তোমার কি বি নটের ভ্যালু, বুঝতে পারলে? কোথায় গেল এইটা, এটা না নাকি, হ্যাঁ ওটাই তো হবে না, ওই এটা বললাম, তো এটাকে তুমি এরকম লিখে দাও না তুমি বি নট। আরে বাবা একটু ঘুরিয়ে করেছে, তাহলে একটা শূন্য দিকে নিয়ে আসে, তাহলে 1.6 বলবে, একটু 10⁻, একটা শূন্য নিয়ে এসছো, তাহলে -7 হয়ে গেল। এত টেসলা অনেক কম, টেসলা কিন্তু প্রচুর হাই, ঠিক আছে।
এলএসসিতে মোটামুটি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0.5 টেসলা ইউজ করা হয়, কত হাই বুঝতে পারছো তুমি? আর এখানে তুমি দেখো কত বলছে 10⁻⁷, আর আমরা এলএসসিতে এটা ইউজ করা হয়ে থাকে, হ্যাঁ খুব হাই। ওকে, 9 নম্বর কোশ্চেনটা কী বলছে? বলছে একটি রেডিও তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার এত, মানে চুম্বক ক্ষেত্রে মানে বিনটটা তোমাকে এখানে বলে দিয়েছে 10⁻⁻, ওকে বিনটের ভ্যালুটা। আর বলছে হলে ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সর্বোচ্চ মান কত? তাহলে একই রকম ব্যাপার, তাহলে তুমি জানো সি ইকুয়াল টু ই নট বাই বি নট, তাহলে এখান থেকে তুমি ই নট ইকুয়াল টু মান বের করতে পারবে যে সি ইন্টু বি নট, সি এর মান 3 × 10⁻8, আর বি তোমাকে কত বলেছে বাবা? বি বলেছে 10⁻⁻4, তাহলে এখানে 3 × 10⁻4 হয়ে যাবে এই নটের ভ্যালুটা, ঠিক আছে? এত ভোল্ট পার মিটার, এদিকে দেখা যাচ্ছে এখানে জানি না, তাহলে 3 × 10⁻4 হবে, 3 × 10⁻4, এইটা অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, বলছে কোনটি অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য? তাহলে অবলোহিত রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য তার রেঞ্জ কোনটা সেটা তোমাকে জানতে হবে। অবলোহিত মানে কি? সেটা ইনফ্রারেড রশ্মিটার খুব একটা ইন্টারেস্টিং ভূমিকা রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। এই সূর্য থেকে যে রশ্মি আসে, দেখবি আমাদের সূর্য থেকে রশ্মি আসলে কিন্তু গায়ের মধ্যে একটা মানে গরমের অনুভূতি হয়। এই গরমের অনুভূতি হয় কোন রশ্মির জন্য? এই যে অবলোহিত রশ্মি বলছি আমরা, এটার জন্য, ঠিক আছে? এই অবলোহিত রশ্মির জন্য আমাদের কিন্তু গায়ে একটা মানে হিট, এটা থেকে মানে হিট পাই আমরা, কি আসে? হিটের ফিল হয়, হিট ফিল করে এটা দিয়ে। তাহলে এর যে রেঞ্জটা হয়ে থাকে সেটা হয় তোমার 10⁻⁴ সেন্টিমিটার অ্যারাউন্ড, এরকম হয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ এরকমই হয়ে থাকে 10⁻⁴ সেন্টিমিটার, ওকে। আচ্ছা, বলছে একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত, এর শক্তি কত? আচ্ছা, এবার তাহলে শক্তি বলতে হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং যে ম্যাগনেটিক ফিল্ড তাদের যে এনার্জি ডেন্সিটি সেগুলো একটু বলে দিই আমি। ইলেকট্রিক ফিল্ডের জন্য যে এনার্জি ডেন্সিটি লিখে থাকি সেটা এটা লিখি আমরা 1/2 μ0 E0², আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেটা লেখা হয়ে থাকে 1/2 B0² μ0। তাহলে টোটাল যে এনার্জি ডেন্সিটিটা পাবো আমরা সেটা কত পাবো? ইলেকট্রিক ফিল্ডের জন্য পাবো, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য যে এনার্জি ডেন্সিটি সেটা তাহলে কত লিখবো আমরা? সুতরাং 1/2 ε0 E0² প্লাস, আচ্ছা এনার্জি যখন ডেন্সিটি লিখি না তখন E0 B0 নয়, জাস্ট সিম্পলি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকে, হ্যাঁ। এখানে 1/2 B²/μ0, তাহলে এইটা তোমার কি এনার্জি পাচ্ছ তুমি, টোটাল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, মানে এনার্জি পার ইউনিট ভলিউম। এনার্জি ডেন্সিটি মানে কি? এনার্জি পার ইউনিট ভলিউম, বুঝতে পারলে? ওকে, আর একটা জিনিস বলো তো, কি এই যে পয়েন্টিং ভেক্টর পড়লাম না আমরা, পয়েন্টিং ভেক্টর একটু বলে দিই আমি, E×B। তুমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট করো এবং তার যদি ম্যাগনিটিউড তুমি যদি নাও, তাহলে যেটা তুমি পাও 1/2 ε0 C ইন্টু E0², 1/2 ε0 C² হয়, আই থিঙ্ক C², 1/2 ε0 C ইন্টু, হ্যাঁ এটাই হয়, হ্যাঁ এটা ক্যালকুলেট করা যায়, এটা তোমাদের বইতে লিখে নেব, হ্যাঁ আমরা ক্যালকুলেট করতে পারি। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট করলাম, তাহলে এখান থেকে তুমি বলবে E ইকুয়াল টু C ইকুয়াল টু E/B বলবে তো, তাহলে এখানে তুমি আচ্ছা এক কাজ করো, তুমি বি এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে বি ইকুয়াল টু বলবে E/C, তাহলে এখানে তুমি যদি পুট করো যে এস ভেক্টর তার মড নিচ্ছ তুমি 1/μ0, ই এর মান থাকলো এখানে E/C করলে তুমি ক্রস প্রোডাক্ট করছো তুমি, তাহলে সেম ডিরেকশন, তাহলে সাইন 0 তো 0 হয়ে যাবে, ক্রস করলে কি আসবে? সাইন থিটা আসবে,
সেম হলে 0। প্রথমেই ওদের ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে এটা স্কোয়ার বাই সি আসবে, ঠিক আছে, দিয়ে সি এই মুহূর্তে এটার ভ্যালুটা এক সেকেন্ড, হাফ সিলেন 0 এটা জাস্ট এটা অ্যাভারেজ নিতে হয়, সরি শুধুমাত্র তোমার মানে মড নিলে এটা হবে না, এর জন্যই মিলছে না আমার। এটা তুমি অ্যাভারেজ নেবে, অ্যাভারেজ নিয়ে তার মড নেবে, বুঝতে পারলে, তবেই তোমার এটা আসবে। হ্যাঁ, তুমি এবার অ্যাভারেজ নাও, এবার এটা অ্যাভারেজ যদি নাও না, তুমি এখানে কস আর সাইন আসবে, বা তুমি যেটা নেবে, তুমি সাইন নিলে সাইন, তাদের অ্যাভারেজ ভ্যালু হাফ দেবে, সেখান থেকেই হাফ টার্মটা আসে, ঠিক আছে। সো সেটা করলে তোমার হয়ে যাবে, এখানে এবার হয়ে যাবে, তুমি জাস্ট অ্যাভারেজ নিয়ে ক্যালকুলেট করো, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তোমার এই ভ্যালুটা দেবে হাফ এপসিলন 0 সি ইন্টু ই 0 স্কোয়ার। তাহলে এটা কিন্তু ইন্টারেস্টিং, এই যে অ্যাভারেজ মানে ম্যাগনিটিউড অফ অ্যাভারেজ অফ পয়েন্টিং ভেক্টর, দ্যাট ইজ কল intensity of an electromagnetic wave। ক্লিয়ার হয়েছে? এটাও কিন্তু অনেক সময় কাজে লাগে। হ্যাঁ, তাই একটু বলে দিলাম, আমি ফর্মুলাটা মনে রাখবে। হ্যাঁ, ওকে। এখানে কোনটা করছিলাম, আলো তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, শক্তি ঘনত্ব বের করতে বলেছে। শক্তি ঘনত্ব, এনার্জি ডেনসিটি। তো তুমি যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা তো এরকম বলতে পারি, সেটা কোয়ান্টাম মেকানিক্স হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এইচ নিউ, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট লাগিয়ে দিয়ে, সেটা দিয়ে কী করতে হবে, কারণ এখানে তো এনার্জি ডেনসিটি বলেছে। আমি যদি হাফ ইপসিলন 0 ই 0 ব্যবহার করি এখানে, তো তাহলে ই 0 ভ্যালু পাবো কোথায়, বা ইয়ের ভ্যালু পাবো কোথায়? ওয়েভলেন্থ থেকে তো ইয়ের ভ্যালু ক্যালকুলেট করা সম্ভব না, ওয়েভলেন্থ থেকে এটা বোধ হয় তোমার এই সূত্র ব্যবহার করেই করতে হবে, ইকুয়াল টু এইচ নিউ, ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। এর যে ভ্যালুটা হয়ে থাকে 6 ইন্টু 626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, এটা তুমি পুট করে দেবে এখানে, আর নিউ তোমার সি বাই ল্যামডা পুট করে দেবে এইখানে। বলে দিই একটা জিনিস, যে 1 ইলেকট্রন ভোল্ট, এটা তোমাদের আগেও পড়িয়েছিলাম, মানে একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যেতে যে পরিমাণ এনার্জি লস করে বা সঞ্চয় করে, সেটাকে বলে থাকি আমরা তার 1 ইলেকট্রোভোল্ট। ওকে, তাহলে এটা হয় 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে এখানে যেটা আসবে এটা জুল ইউনিটে আসবে, তাহলে তুমি সেখান থেকে ইলেকট্রন ভোল্টে তুমি কনভার্ট করে দেবে, দিয়ে তুমি ইলেকট্রন ভোল্টে তুমি আনসার পেয়ে যাবে, ঠিক আছে। পুট করতে পারবে, সব কিছু লিখে দিলাম, এখানে শুধু পুট করে দেবে, তাহলে তোমার কিন্তু আনসার চলে আসবে। আনসার করে আমাকে কমেন্ট করে জানাবে কত আনসার আসবে। ওকে, কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে একটি সমতল, এটা হয়ে গেল, একটি সমতল তড়িৎ চুম্বকীয় তরঙ্গে সায়নীয় তড়িৎ ক্ষেত্রের কম্পাঙ্ক এত, বিস্তার এত, তাহলে সায়নীয় চুম্বক ক্ষেত্রের বিস্তার কত, এটা নিজেরাই করবে তোমরাও। সি ইকুয়াল টু ই নট বাই বি নট বলবে, কার কি বলে দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ডে বলে দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ডে বের করতে, তাহলে বি নট ইকুয়াল টু ই নট বাই সি, তাই তো। তাহলে ই নট তোমার 48 মানে 480 হবে, আর সি আর লেখা দরকার নেই, তাহলে সি মানে তোমার 10⁻8, মানে এইটুকু তোমার কাজেই লাগবে না, বুঝতে পারলে। দিয়ে পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। তাহলে এটা তুমি যদি করো, এটা 16 হবে, 1600 মানে 1600 বলছি, 160 ইন্টু 10⁻8 মানে 16 ইন্টু 10⁻9 আসছে। হ্যাঁ, মাইনাস হবে না, ও সরি, তাহলে এখানে অটোমেটিক্যালি এখানে -7 বলবে তুমি। এইটা তাহলে অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে, অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে, বুঝতে পারলে।
সরি অপশন ডি, না না অপশন ডি কী করে হতে পারে, এখানে 1 পয়েন্ট বলেছে এখানে, তাই না? তাহলে এটা তো 16 ইন্টু না, তাহলে তুমি এখানে বি ইকুয়াল টু এরকম বলতে পারো, একটা শূন্যের দিকে নিয়ে আসতে 1.6 ইন্টু 10⁻⁻6 পড়বে, এত টেসলা। তাহলে অপশন বি, সরি অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। হ্যাঁ, তাহলে এই ছিল কিছু প্রবলেম। তাহলে একদম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পুরো সব কিছু কমপ্লিট করে দিলাম, থিওরি প্লাস প্রবলেম। ঠিক আছে, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটা ভাই অবশ্যই লাইক করে দিও। তোমরা কিন্তু লাইক করো না, লাইক করবে, ভালো লাগে লাইক করলে পরে। আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে জানো কেমন লাগলো। আর তোমার বন্ধুর সাথে শেয়ার করো। তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।